আমি রমেন মণ্ডল, ট্রাই ফিজিক্স চ্যানেল থেকে। আজকের আলোচ্য বিষয় দশম শ্রেণীর প্রথম অধ্যায়, পরিবেশের জন্য ভাবনা। আমাদের চারপাশে আমরা যে জড় সজীব বস্তু দেখতে পাই, সেই জড় সজীব সমস্ত বস্তু নিয়ে আমাদের পরিবেশ। আমাদের পরিবেশের যে উপাদান, যেমন বায়ু, জল, মাটি, এই সমস্ত যে জড় উপাদানগুলো আছে, সেই জড় উপাদানগুলো আমাদের পরিবেশে আমরা নিজেদেরা এমনভাবে দূষিত করে ফেলছি, যার ফলে আমাদের পরিবেশ দূষিত হয়ে আমাদের জীবকুলের ভবিষ্যৎ বিপন্ন হয়ে পড়েছে। তাই আমাদের দশম শ্রেণীতে এই প্রথম চ্যাপ্টার আমরা শিখব পরিবেশের জন্য ভাবনা, অর্থাৎ আমাদের চারপাশে যে সমস্ত সজীব জড় বস্তু আছে তাদের কিভাবে আমরা নিজেদেরকে ঠিকভাবে রেখে পরিবেশটাকে রাখতে পারি। এই ভাবনাটা করতে গিয়ে আজকের প্রথম আলোচ্য বিষয় পরিবেশের জন্য ভাবনার বায়ুমণ্ডল নিয়ে আলোচনা করব। বায়ুমণ্ডল নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা জানি আমাদের ভূপৃষ্ঠের ওপরে আমরা বাস করি বায়ুর সমুদ্রে, অর্থাৎ আমরা যে ভূপৃষ্ঠের ওপরে বসবাস করছি তার মধ্যে বায়ু আছে। তাই আমরা বলি যে আমরা বাস করছি বায়ুর সমুদ্রে। এই বায়ুর সমুদ্রে অর্থাৎ বায়ুতে অবস্থান করছে নাইট্রোজেন, অক্সিজেন, সবথেকে বেশি নাইট্রোজেন 77.1%, তারপর অক্সিজেন 20.60%, তারপরে কার্বন ডাইঅক্সাইড আছে, জলীয় বাষ্প আছে, আরও বিভিন্ন গ্যাসীয় পদার্থ আছে। এই উপাদানগুলো একটা নির্দিষ্ট পরিমাণে থাকবার কারণে পরিবেশটা সুস্থ স্বাভাবিক থাকার কথা, কিন্তু উত্তরোত্তর আমাদের পরিবেশটাকে দূষিত করে ফেলছি। অর্থাৎ বিভিন্ন যে উপাদানগুলো বায়ুর আছে সেই উপাদানগুলো উত্তরোত্তর বৃদ্ধি বা হ্রাস পাচ্ছে, এর ফলে পরিবেশ যথেষ্ট পরিমাণে দূষিত হচ্ছে। তাই ভাবতে হবে আমাদের পরিবেশ নিয়ে। চলো, পরিবেশের এই ভাবনার শুরুতে আমরা জেনে নেব আমাদের ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে যে স্তরগুলো, সেই স্তরগুলো কেমন আছে। সেটা জানবার জন্য আমরা একটা কোড ওয়ার্ড ব্যবহার করব। আমাদের ক্ষেত্রে আমরা অনেক সময় আমরা এই চ্যাপ্টারটাতে বিভিন্ন ডাটা আমাদেরকে জানতে হবে, অর্থাৎ বিভিন্ন তথ্য সম্বলিত এই চ্যাপ্টার, এই তথ্য সম্বলিত চ্যাপ্টারে মনে রাখবার জন্য আমরা কতগুলো বিষয় অবলম্বন করব, অর্থাৎ কতগুলো কোড ইউজ করব, যে কোডগুলো আমাদের সচরাচর আমরা মনে রাখতে পারি। সেরকমই একটি কোড দিয়ে আজকের আলোচনা শুরু করছি। ট্রাস্ট মি ইন এক্সাম। শুধু এই কোডটা আমরা মনে রাখলে আমাদের ক্ষেত্রে এই যে এতগুলো ডাটা আছে এই বোর্ডে, এই প্রত্যেকটি ডাটাকে আমরা সুন্দর করে মনে রাখতে পারবো। দেখো, আমাদের ক্ষেত্রে আমরা এখানে যে ট্রাস্ট শব্দটা ইউজ করেছি, সেই ট্রাস্টের এই তিনটে লেটার ব্ল্যাক কালিতে লেখা আছে। তারপরে দেখো এসটি ব্লু কালিতে, মি ব্ল্যাক কালিতে, ইন ব্লু কালিতে, এক্সামের ইএক্স এ ব্ল্যাক কালিতে, এম ব্লু কালিতে। এটা লেখার বিশেষত্ব কি, আমি শুধু এটা মনে রাখছি, ট্রাস্ট মি ইন এক্সাম। এক্ষেত্রে আমরা যে ট্রাস্ট, এই যে TRU এই শব্দটা দিয়ে আমরা মনে রাখবো একটি লেয়ার বা স্তর, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাবে আমরা কতগুলো স্তরে ভাগ করেছি, সেই স্তরগুলো ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যেতে থাকবে সেই স্তরগুলো কি কি নামে পরিচিত সেটা আমরা মনে রাখবার জন্য এইটা মনে রাখবো, ট্রাস্ট। এই যে TRU এই শব্দটা দিয়ে আমরা মনে রাখবো ট্রোপোস্ফিয়ার, অর্থাৎ ভূপৃষ্ঠের সব থেকে কাছের স্তর ট্রোপোস্ফিয়ার। তারপরে এসটি দিয়ে মনে রাখবো স্ট্র্যাটোস্ফিয়ার। ওকে, নেক্সট আসছি মি থেকে মেসোস্ফিয়ার কথাটা মনে রাখবো। IN অর্থাৎ আয়নোস্ফিয়ার। দেখো আয়নোস্ফিয়ার। এক্সামের ইএক্সে এক্সোস্ফিয়ার, এম দিয়ে আসছি ম্যাগনেটোস্ফিয়ার। অর্থাৎ ট্রাস্ট মি ইন এক্সাম এই শব্দটাতে যতগুলো শব্দ এইখানে কালার হিসাবে বিভিন্ন স্তর, একটা স্তর, দুটো স্তর, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, এই যে ছটা স্তরে আমরা ভাগ করেছি, এই ছটা স্তরের নামগুলো আমরা ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যেতে থাকবো এই এক্সাম। ট্রাস্ট থেকে আসছে ট্রপোস্ফিয়ার, এসটি থেকে আসছে স্ট্র্যাটোস্ফিয়ার, এমই দিয়ে আসছে মেসোস্ফিয়ার, IN দিয়ে আসছে আয়নোস্ফিয়ার, এক্সা থেকে আসছে এক্সোস্ফিয়ার, এম আসছে ম্যাগনেটোস্ফিয়ার। এইবারে
এই ডাটাটা অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাবো এই স্তরগুলো আশা করি মনে থাকবে। আমরা কিভাবে মনে রাখবো, এবারে স্তরগুলো সম্পর্কে একটু ডাটা বলি। আমরা স্তরগুলো সম্পর্কে ডাটা বলতে গিয়ে একদম বুঝতেই পেরেছি আমরা প্রত্যেকটা স্তর এইভাবে সজ্জিত আছে এবং এই স্তরগুলোর ক্ষেত্রে আমরা বিভিন্ন স্তরের উচ্চতা বিভিন্ন রকম হবে। সেজন্য মোটামুটিভাবে আমরা একটা নাম্বার কোডিং করবার চেষ্টা করেছি। এখানে দেখো আমরা নাম্বার কোডিং করেছি 2581310। আমরা জেনারেলি অনেক সময় আমরা বিভিন্ন ধরনের ফোন নাম্বার বর্তমানে আমরা মনে রাখতে হয়, আমরা মনে রাখি নাম্বার কোডিং করছি 2581310। অর্থাৎ এটাকে এরকম করে করছি, প্রথম স্তর নিয়ার অ্যাবাউট 20 কিলোমিটার, কোনো জায়গায় তুমি দেখতে পাবে 16 কিলোমিটার, 17 কিলোমিটার, 15 কিলোমিটার। তাই প্রত্যেকটা নাম্বারের পরে আমরা একটা করে জিরো যোগ করলে মোটামুটি অ্যাপ্রক্স একটা স্তরের লেভেল আমরা মনে রাখতে পারবো। অর্থাৎ এই কোডিংটা মনে রাখলে আমরা একটা স্তরের কোডিং মনে রাখছি। দেখো হচ্ছে এই কোডিংটা, হচ্ছে এই কোডিংটা। এবারে এই কোডিংটার ক্ষেত্রে প্রথম থেকে আমরা বলি, প্রথমে হচ্ছে কি ট্রপোস্ফিয়ার নিয়ার অ্যাবাউট 20 কিমি, 20 বসাবো শুধু, হচ্ছে। চলো নেক্সট আসছে কি স্ট্যাটোস, এটা ভূপৃষ্ঠ থেকে একদম 20 কিলোমিটার নিয়ার অ্যাবাউট। এটা অ্যাকচুয়ালি আসে বিভিন্নভাবে 16 থেকে 17, কোনো বই পাবে 15। আমরা 2 দিয়ে একটা এক্সাম্পল নাম্বার আমরা মনে রাখতে গিয়ে 2 দিয়ে বলেছি নিয়ার অ্যাবাউট ভূপৃষ্ঠ থেকে 20 কিলোমিটার অবধি বিস্তৃত। তারপরে আসছে 5, অর্থাৎ এই কোডিংটা শান্তমণ্ডল। এটাকে বাংলায় স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলা হয়। কেন বলা হয় আমি আসছি এক্স্যাক্টলি। তাহলে ট্রপোস্ফিয়ার নিয়ার অ্যাবাউট 20 কিলোমিটার, স্ট্র্যাটোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে প্রায় 50, মানে এখান থেকে 20 থেকে আরও 50, মানে 30 কিলোমিটার অবধি বিস্তৃত, হয়েছে 30 কিলোমিটার। নেক্সট 80, এটা 80 বা 85 এরকম একটা লেভেলে থাকে। তাহলে কী হচ্ছে মেসোস্ফিয়ার 80 বা 85, এখান থেকে ভূপৃষ্ঠ থেকে 80 কিলোমিটার উপর পর্যন্ত বলা, এইখান থেকে এতটা, এটা মেসোস্ফিয়ার, হচ্ছে মেসোস্ফিয়ার। আচ্ছা, তারপরে আসছি 13, 130 কিলোমিটার অবধি আমরা পাচ্ছি এক্সোস্ফিয়ার। এইখানে লেভেলটা আমরা পাচ্ছি এক্সোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার আমরা ধরে নিই, হচ্ছে। ম্যাগনেটোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে প্রায় 1000 কিলোমিটার, অর্থাৎ এই তিনটে নিয়ে 1000 কিলোমিটার, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে প্রায় 1000 কিলোমিটার অবধি বিস্তৃত। আশা করি কোডিংটা ক্লিয়ার হয়েছে। 220, 550, 880, 13, 130 এবং 100, দ্যাট ইজ 1000 কিমি অবধি। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এটা একটা ডাটা পাওয়া গেল। আমরা এরপরে আসছি আরেকটা বিষয়, আরেকটা ডাটা। সেখানে হচ্ছে গিয়ে এই দেখো ট্রপোস্ফিয়ার, এই স্তরটা একদম ভূপৃষ্ঠ, এখানটাতে পৃথিবীর বিভিন্ন উচ্চতম স্তরগুলো, অর্থাৎ পৃথিবীর বায়ুমণ্ডলে আমরা এই যে অঞ্চলটাতে বাস করি, ট্রপোস্ফিয়ার। এখানে কি দেখতে পাবে তোমরা? এখানে দেখা যায় যে বায়ুমণ্ডলের ক্ষেত্রে, বিভিন্ন বায়ুমণ্ডলের ক্ষেত্রে পরিচলন, বায়ুপ্রবাহের ফলে এখানে ঝড় বৃষ্টি, বজ্রবিদ্যুৎ দেখা যায়। এবং এই যে বজ্রবিদ্যুৎ দেখা যায়, বিভিন্ন সময় আমরা বজ্রবিদ্যুৎ পাই, ভয় পাই, অর্থাৎ মনে হয় প্রকৃতি যেন আমাদের রেগে গিয়েছে, ক্ষুব্ধ হয়েছে। তাই এই অঞ্চলটাতে এইটাকে, ট্রপোস্ফিয়ারটাকে আমরা সাধারণত বলি ক্ষুব্ধ মণ্ডল, হচ্ছে। ঠিক আছে, নেক্সট আসছে স্ট্র্যাটোস্ফিয়ার, এই শান্তমণ্ডল। অর্থাৎ এই স্তরটাতে এরকম ধরনের বায়ুস্তর দেখা যায় না, অর্থাৎ ঝড় বৃষ্টি এ ধরনের দেখা যায় না, খুব শান্ত থাকে। তাই এই মণ্ডলটাকে আমরা বলছি শান্তমণ্ডল, বাংলায় এটাকে বলছি স্ট্র্যাটোস্ফিয়ার, হচ্ছে। এরপরে এখানটাতে দুটো আরও ডাটা, সেটা হচ্ছে গিয়ে এই স্তরটাতে যত তুমি ওপরের দিকে উঠবে, এই স্তর থেকে, ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে উঠবে, এই স্তরের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা উত্তরোত্তর কমতে থাকে। তো এই স্তরে যত উপরের দিকে উঠবে, যত উপরের দিকে উঠবে, আমি প্রতি কিলোমিটারে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড করে উষ্ণতা কমতে থাকে, হয়েছে। শান্তমণ্ডল বা স্ট্র্যাটোস্ফিয়ার, এই স্তরটাতে যত উপরের দিকে উঠবে এরপরে কিন্তু উষ্ণতা উত্তরোত্তর বৃদ্ধি পায়। একদম ওপরের দিকে গেলে আমরা দেখতে পাবো যে এর উষ্ণতাটা উত্তরোত্তর বৃদ্ধি পেতে পেতে আবার 0 ডিগ্রিতে পৌঁছে, এই স্তরে ওপরের দিকে উঠলে মাইনাসে পৌঁছে যায়। সেই জন্য দেখা যায় যে এভারেস্টের চূড়াতে বরফ দেখা যায়, আছে। মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ার, কোনো কোনো জায়গায় মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এই স্তরের উষ্ণতা উত্তরোত্তর আরও বৃদ্ধি পেতে থাকে। এবং প্রথমটা এই মেসোস্ফিয়ারের স্তরটাতে উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায়, থার্মোস্ফিয়ারের উষ্ণতা আবারও বৃদ্ধি পায়, প্রায় নিয়ার অ্যাবাউট প্রায় দেখা যায় যে তোমাদের ক্ষেত্রে দেখা যাবে যে এটা স্তরটির উষ্ণতা এত বৃদ্ধি পায়, এই স্তরটাতে, অর্থাৎ থার্মোস্ফিয়ার স্তরটাতে, এই স্তরটাতে আমরা আয়নোস্ফিয়ার দেখতে পাই, অর্থাৎ উষ্ণতা এত পরিমাণে বৃদ্ধি পায় গ্যাসীয় অবস্থা আয়নিত অবস্থায় পৌঁছে যায়, এবং এই স্তরটাতে আয়নোস্ফিয়ার স্তর বা আয়নোস্তর বলে। এই স্তরটাতে দেখা যায় যে গ্যাস আয়নিত অবস্থায় থাকবার ফলে মেরুজ্যোতি দেখা যায়, হয়েছে। তারপরে আসছি
এই ম্যাগনেটোস্ফিয়ার এই স্তরটাতে প্রোটন এবং ইলেকট্রনের পরিমাণ অনেক বেশি থাকে। হয়েছে, এবারে আমরা স্কিন ওয়াইজ কিছু ডাটা নিয়ে সম্বলিত ডাটা নিয়ে আমরা আলোচনা করছি। ওকে, চিত্রে যে আমরা ছবিটা দেখতে পাচ্ছি তাতে দেখতে পাচ্ছি যে ভূপৃষ্ঠের স্তর বায়ুমণ্ডল আমরা আছি একদম নিচের স্তর থেকে যে এভারেস্টের চূড়ো আঁকা আছে সেটা হচ্ছে গিয়ে ট্রপোস্ফিয়ার একদম নিচে। তারপরে দেখো সেই স্তরটা প্রায় ভূপৃষ্ঠ থেকে 20 কিলোমিটার পর্যন্ত উঁচু হচ্ছে। এরপরে আসছে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার যেটা নিয়ার অ্যাবাউট 50 কিলোমিটার অবধি। তারপরে দেখো মেসোস্ফিয়ার আছে 80 কিলোমিটার অবধি, থার্মোস্ফিয়ার নিয়ার অ্যাবাউট 130 কিলোমিটার এবং উপরে এক্সোস্ফিয়ার প্রায় 1000 কিলোমিটার পর্যন্ত উঁচু হচ্ছে। আচ্ছা, এবং দেখো মেরুজ্যোতি দেখা যাচ্ছে আয়নোস্ফিয়ার স্তরে। ওকে, মেরুজ্যোতি দেখতে পেয়েছো আয়নোস্ফিয়ার স্তরে, অর্থাৎ আয়নোস্ফিয়ার স্তরটা মেসোস্ফিয়ার স্তরের ওপরের স্তর থেকে বিভক্ত আছে। এরপরে স্ক্রিনের যে ছবিটা আসছে সেটা একটু দেখো। আচ্ছা, সেটা দেখার আগে দেখো ট্রপোস্ফিয়ারের উপস্তরটাকে ট্রপোপোজ, স্ট্র্যাটোস্ফিয়ারের একদম উপরের স্তরটাকে ট্রপোস্পোজ, মেসোস্ফিয়ারের উপস্তরটাকে আমরা মেসোপোজ বলি। ওকে, এরপরে যে দেখো বায়ুমণ্ডলের চাপের সম্পর্কে আমরা যে স্তরগুলো যেরকম চাপের পার্থক্য আমরা মনে রাখবো 1 2 3 4 5 6, অর্থাৎ 10⁻⁻1, 10⁻², 10⁻³ 10⁻⁴, 10⁻⁵ এবং 10⁻⁶। এই হিসাবে কিলোমিটার উচ্চতার সাথে সাথে যেভাবে বায়ুচাপের পরিবর্তন ঘটছে সেটা আমাদের ক্ষেত্রে দেখে রাখতে হবে। আরেকটি ডাটার কথা বলি, সেটা হচ্ছে কি এই যে 1 3 4 5 6, এটা হচ্ছে গিয়ে এই ডাটাটা মনে রাখবো আমরা, এই স্তরটা এইটা হচ্ছে গিয়ে আমরা মনে রাখবো যে যত উপরের দিকে যাওয়া যায় যেহেতু বায়ুর স্তর আস্তে আস্তে হ্রাস পাচ্ছে, তাই সেক্ষেত্রে এই যে 1 3 4 5 6 অর্থাৎ এগুলো সব 10⁻⁻1 প্রথম, 10⁻³ 10⁻⁴ এবং 10⁻⁵ এবং 10⁻⁶ লেভেল 1 3 5 4 6 4 5 6, অর্থাৎ যত উপরের দিকে চলবে এখন এই স্তরটাতে একদম ভূপৃষ্ঠের স্তর, তারপর থেকে উপরের দিকে উঠলে এই স্তরটাতে গিয়ে পাবে বায়ু চাপ পাবে 10⁻⁻1, তারপরে পাবে এই স্তরে পাবে 10⁻⁻3, তারপর পাবে এই স্তরটাতে পাবে -4, তারপরে এই স্তরে পাবে 10⁻⁵ এবং ম্যাগনেটোস্ফিয়ার এই স্তরে পাবে বায়ুর চাপ পাবে 10⁻�6 বায়ুমণ্ডলীয় চাপ। বায়ুমণ্ডলীয় চাপের পরিমাণটা হয় 1.013 অ্যাটমসফিয়ারিক প্রেশার, এটাকে 1.03 পারসেক বলা, পার্সকেল। অর্থাৎ এইখানটাতে আমরা বায়ুমণ্ডলের যে চাপ স্তরটা পাই সে স্তরটা থেকে যত উপরের দিকে যাবে বায়ুর চাপটা যেরকমভাবে হ্রাস পাচ্ছে সেই হিসাবে এই কোডিংটা একটু মনে রাখতে হবে। 1 3 4 5 6 1 3 4 5 6, অর্থাৎ যত উপরের দিকে যাবে 10⁻⁻10 10⁻⁻1 10⁻⁻3 10⁻⁴ 10⁻⁵ 10⁻�6 হয়েছে। আমরা একটা গুরুত্বপূর্ণ স্তর নিয়ে আলোচনা করব, যেটা কিনা ছিল স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের একটা অংশে ওজোন স্তর থাকে। যে ওজোন স্তর মানে এই স্তরটার মধ্যে ওজোন গ্যাস থাকে। এই ওজোন গ্যাসটা সৃষ্টি হয় কিভাবে? একটা চক্রাকার প্রক্রিয়াতে চলতে থাকে। কিভাবে চলে? সূর্য থেকে আসা আল্ট্রাভায়োলেট রে দিয়ে ওজোন সৃষ্টি হয়, আবার ওজোন অণু বিয়োজন হয়ে অক্সিজেন হয়, অর্থাৎ অক্সিজেন থেকে ওজোন, ওজোন থেকে অক্সিজেন, এইরকম একটা চক্রাকার প্রক্রিয়াতে এই ওজোন স্তরটা গঠিত হয়, চলতে থাকে। ওজোন তৈরি হয়, ওজোনটা অক্সিজেন, অক্সিজেনটা ওজোন, এইভাবে। কিভাবে হয় ওজনের সৃষ্টিটা? কিভাবে হয় ওজোন স্তরের সৃষ্টিটা? না, অক্সিজেন কি করে অ্যাল্ট্রাভায়োলেট রশ্মির দ্বারা বিয়োজিত হয়ে অক্সিজেন পরমাণু তৈরি করে। ওই অক্সিজেন পরমাণু আবার অক্সিজেন অণুর সাথে যুক্ত হয়ে ওজোন সৃষ্টি করে, অর্থাৎ O3 সৃষ্টি করলো। এবারে কি হলো, আবার কি হচ্ছে, ওজোন থেকে কিভাবে অক্সিজেন তৈরি হচ্ছে? না, ওজোন স্তরগুলো কি ওজোন অণুটা আল্ট্রাভায়োলেট রে দ্বারা আবার বিয়োজিত হয়ে সে কী করে অক্সিজেন এবং জায়মান অক্সিজেন বা অক্সিজেন পরমাণু তৈরি করে। এই অক্সিজেন পরমাণুটা বা জায়মান অক্সিজেনটা ওজোন স্তরের সাথে বিক্রিয়া করে অক্সিজেন তৈরি করে। এইভাবে ওজোন অণুর বিয়োজন এবং ওজোন অণুর সৃষ্টি হতে থাকে। এইভাবে এই চক্রাকার প্রক্রিয়াটাতে চলতে থাকে। এই চক্রাকার প্রক্রিয়াটাতে চলতে থাকে বলে ওজোন স্তরের একটি স্তর সৃষ্টি হয়, যে কিনা এই যে আল্ট্রাভায়োলেট রে অতি বেগুনি রশ্মিকে, সূর্য থেকে আসা অতি বেগুনি রশ্মিকে শোষণ করে। এই প্রক্রিয়াটা চলতে থাকে বলে এই অতি বেগুনি রশ্মি আমাদের ভূপৃষ্ঠে জীবকুলের ক্ষেত্রে একটি খুবই গুরুত্বপূর্ণ ক্ষতিকারক রশ্মি।
অর্থাৎ এই যে আল্ট্রাভায়োলেট রে এটা আমাদের পৃথিবীতে যদি এসে পৌঁছতো তাহলে জীবগুলোর প্রচণ্ড ক্ষতি হতো, যা কিন্তু এই ওজন অক্সিজেন ওজন এই প্রক্রিয়াটা থেকে চলতে থাকে বলে আল্ট্রাভায়োলেট রে ওজন ভূপৃষ্ঠে আসতে পারে না। হচ্ছে এই আসতে পারে না বলে আমাদের জীবগুলো রক্ষা পাচ্ছে। কিন্তু বড় সমস্যা হলো পৃথিবীর ক্ষেত্রে মানব জাতির সভ্যতার অগ্রগতির সাথে সাথে এত দূষণের মাত্রা বেড়েছে, যার ফলে ওজোন স্তরের মধ্যে অনেকগুলো ক্ষয় দেখা দিয়েছে। ফলে কিন্তু আস্তে আস্তে অতিবেগুনি রশ্মি কিন্তু ভূপৃষ্ঠে এসে পৌঁছচ্ছে। এখন আমরা আসছি কিভাবে এই ওজোন স্তর মানুষের সৃষ্ট দূষণের দ্বারা কিভাবে ওজোন স্তরের ক্ষয় ঘটছে এবং ওজোন স্তরের ক্ষয় কোন প্রক্রিয়াতে ঘটে সেই আলোচনাতে আসছি। হ্যাঁ, এই যে ওজোন স্তরে আস্তে আস্তে ক্ষয় পাচ্ছে, এটা প্রথম দেখেছিলেন ফোরম্যান। এই প্রথম দেখেছিলেন যে ওজোন স্তরটা আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে, এবং এই যে ওজোন স্তরে যে ক্ষয়ে যাচ্ছে তার ফলে এই যে ক্ষয়ে যাওয়ার অংশগুলোকে সেখানটাতে বলছে ওজোন গ্রহর সৃষ্টি হচ্ছে। এই ওজোন গ্রহটাকে আমরা যে ইউনিটে পরিমাপ করি সেটাকে বলা হচ্ছে ডপসন ইউনিটে পরিমাপ করি। প্রশ্ন হলো এই ওজোন স্তরে এইরকম ধরনের গ্রহর সৃষ্টি হওয়ার কারণটা কি? মূলত কারণ ধরা হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বনের উপস্থিতি। উত্তরোত্তরই ক্লোরোফ্লোরোকার্বনের পরিমাণ বৃদ্ধি পাওয়াটা এই গ্রহর সৃষ্টি হওয়ার মূল কারণ। এই ক্লোরোফ্লোরোকার্বনকে আমরা সিএফসি বলি, ক্লোরোফ্লোরোকার্বন। এক্স্যাক্টলি এর সংকেতটা হয় CFCl3। এই ক্লোরোফ্লোরোকার্বন বায়ুতে উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ার কারণগুলো কী? কারণ আমরা প্রতিনিয়ত আমাদের সভ্যতার অগ্রগতির সাথে সাথে আমাদের যে সমস্ত জিনিসগুলোর ব্যবহার উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে সেটা হচ্ছে এসি, বাতানুকূল যন্ত্র, রেফ্রিজারেটর, ফ্রিজ ব্যবহার করছি আমরা। এটার থেকে অত্যধিক পরিমাণে সবথেকে বেশি সিএফসি উৎপন্ন হচ্ছে। অ্যারোসেল স্প্রে ইউজ করছি, যার ফলে অ্যারোসেল স্প্রে থেকে আমাদের সিএফসি উৎপন্ন হচ্ছে। ফোমিংটা কি? ফোমিংটা হচ্ছে গিয়ে প্লাস্টিক উৎপাদনের সময় আমরা এই ফোমিংটাকে ব্যবহার করি, যার ফলে কিন্তু সিএফসি উৎপন্ন হচ্ছে। অগ্নি নির্বাপক যন্ত্রের যে উপাদান সেই উপাদানগুলো আমরা থেকে এবং পরিবেশে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এছাড়া আরেকটি কারণ হচ্ছে কি নাইট্রিক অক্সাইড, অর্থাৎ নাইট্রোজেনের অক্সাইডগুলো ওজোন স্তরে গ্রহর সৃষ্টি করার আরেকটি কারণ। তার মধ্যে যে অক্সাইডটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি নাইট্রিক অক্সাইড NO। এবারে আসছি রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে আমরা দেখাচ্ছি কীভাবে ওজোন স্তরটা আস্তে আস্তে ক্ষয় পাচ্ছে। সিএফসি আল্ট্রাভায়োলেট রে শোষণ করে এই সিএফসির পরিমাণটা উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ার ফলে এই সিএফসি কী হচ্ছে বিভাজিত হয়ে জায়মান ক্লোরিন উৎপন্ন করছে, যে ক্লোরিনটা ওজোন স্তরের সাথে বিক্রিয়া করে অক্সিজেন ভেঙে দিচ্ছে। ফলে কি হচ্ছে ওজোন স্তরটা হ্রাস পাচ্ছে, ক্ষয় সৃষ্টি হচ্ছে। এছাড়া উত্তরোত্তরভাবে নাইট্রিক অক্সাইড বৃদ্ধি পাচ্ছে, যে কিনা ওজোন স্তরের সাথে বা ওজনের সাথে বিক্রিয়া করে অক্সিজেন উৎপন্ন করছে। এইভাবে উত্তরোত্তর ওজোন স্তরটা উত্তরোত্তর হ্রাস পাচ্ছে এবং ওজোন স্তরের ক্ষয় পাচ্ছে। প্রশ্ন হলো এর ফলে পরিবেশের ক্ষতিকর প্রভাবটা কি হচ্ছে? ক্ষতিকর প্রভাব হচ্ছে পৃথিবীতে এই ওজোন স্তর থাকবার ফলে পৃথিবীতে আসা আল্ট্রাভায়োলেট রেটাকে আসতে দিচ্ছে না, ফলে জীবগুলো অনেক উপকৃত হচ্ছে। কিন্তু উত্তরোত্তর এই যে পৃথিবীতে ওজোন স্তর আস্তে আস্তে ক্ষয় পাচ্ছে, এই উত্তরোত্তর দূষণের বৃদ্ধি, সিএফসির বৃদ্ধি, নাইট্রোজেনের অক্সাইডের বৃদ্ধির ফলে আল্ট্রাভায়োলেট রে পৃথিবীতে আসতে শুরু করেছে। এটা ফলে জীবগুলোর মধ্যে অনেক ক্ষতিকর প্রভাব দেখা যাচ্ছে। যেমন দেখা যাচ্ছে চোখের ছানি পড়াটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, স্কিনের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। এছাড়া পৃথিবীর উষ্ণতা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এই পৃথিবীর উষ্ণতা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং আমরা পুরো জীবকুল যার উপরে দাঁড়িয়ে আছি, মানে উদ্ভিদের উপরে, উদ্ভিদের কিন্তু বৃহৎ অংশের উদ্ভিদের কিন্তু ক্ষতিকর প্রভাব হচ্ছে। অর্থাৎ ওজোন স্তর ক্ষয় পাওয়ার প্রথম এবং প্রধানত তিনটি মূল কারণটা হচ্ছে কি, এক, উত্তর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, দুই, আল্ট্রাভায়োলেট রে পৃথিবীতে আসতে শুরু করেছে এবং যার ফলে পৃথিবীতে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা জীবকুলের ক্ষেত্রে দেখা যাচ্ছে, উদ্ভিদেরও ক্ষতিগ্রস্ত অবস্থার সৃষ্টি হচ্ছে। অর্থাৎ এই যে উত্তরোত্তর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, এই উত্তরোত্তর উষ্ণতা বৃদ্ধি পাওয়াটাকে বলা হচ্ছে গিয়ে গ্লোবাল ওয়ার্মিং। অর্থাৎ পৃথিবীর উষ্ণতা উত্তরোত্তর বৃদ্ধি পাওয়াটাকে গ্লোবাল ওয়ার্মিংয়ের সৃষ্টি হচ্ছে। ওকে, থ্যাংক ইউ।